চল তাহলে আমরা এবার নেক্সট মৌর্য এম্পায়ারের নেক্সট পার্ট আর্ট অ্যান্ড কালচার মৌর্যদের, ঠিক আছে। তো মৌর্যদের আর্ট অ্যান্ড কালচার হেভি বড় একটা টপিক, ঠিক আছে। সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে মেন্সে বেসিক্যালি, ইউপিএসসি ফিলিমস, বিসিএস মেন ফিলিমসও আসবে, সেটা যদি টাফ কোয়েশ্চেন হয়। তো আমরা আর্ট অ্যান্ড কালচার যেটা আছে, আর্ট অ্যান্ড কালচার দেখ আমরা কী বললাম, আর্ট অ্যান্ড কালচার আমরা এর আগে কতগুলো হিস্ট্রি পড়েছি, আমরা এগুলো পড়েছি এর আগে পড়ি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে রাইজিং অফ 16 মহাজনপদ, তারপরে হিস্ট্রি অফ 16 মহাজনপদ, তারপরে মধ্যে মগধের হিস্ট্রি যেমন হচ্ছে আমাদের হর্ষঙ্ক, তারপরে শিশুনাগ, তারপরে নন্দ, এই যে যতগুলো ডাইনাস্টি পড়লাম না, এদের আর্ট অ্যান্ড কালচার আমাদেরকে এত পড়তে হয় না, আর আমরা এত আর্ট অ্যান্ড কালচার পাই না, বুঝতে পেরেছি তাদের সম্বন্ধে। মৌর্যর আগে আমরা এতটা আর্ট অ্যান্ড কালচার পাই না, আমরা একটারই পাই আর্ট অ্যান্ড কালচার, সে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে কারোর আমরা আর্ট অ্যান্ড কালচার পাই না। কিন্তু আর্ট অ্যান্ড কালচারের দিক দিয়ে আমাকে প্রথম পড়তে হবে কাদেরকে না, মৌর্যদের আর্ট অ্যান্ড কালচার। মৌর্যদের আর্ট অ্যান্ড কালচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমরা কারোর আর্ট অ্যান্ড কালচার কেন পাই না, কারণ এর আগে আর্ট অ্যান্ড কালচার বেশিরভাগটাই কাঠের ছিল, বুঝতে পারলে আর্ট অ্যান্ড কালচারগুলো, তাই সেগুলো নষ্ট হয়ে গেছে অ্যাকর্ডিং টু হিস্ট্রিয়ান, বুঝতে পারলি, ঐতিহাসিকদের মতে। আর এদেরও আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমরা মেজর পার্ট কাঠের দেখতে পাবো, উডেন, ঠিক আছে, কিন্তু এর সাথেও আর অনেক কিছু থাকবে। এই যে এদের আর্ট অ্যান্ড কালচার থেকে আমাদের আর্ট অ্যান্ড কালচার পড়তে, এবার যেগুলো পড়বে, যা ডাইনাস্টি পড়বে আর্ট অ্যান্ড কালচার পড়বে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো আর্ট অ্যান্ড কালচারে প্রথম যে কোয়েশ্চেনগুলো আসবে, আর্ট অ্যান্ড কালচার টু টাইপস। দেখ মৌর্যদের আর্ট অ্যান্ড কালচার আমরা আজকেও দেখতে পাই না, বলেছি না, আমাদের অশোক স্তম্ভ, এটা মৌর্যদের একটা আর্ট অ্যান্ড কালচার, তো ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। তো আর্ট অ্যান্ড কালচারে দু টাইপস হয়, একটা রয়্যাল আর্ট অ্যান্ড কালচার আর একটা কী হয়, পপুলার বা ফোক আর্ট অ্যান্ড কালচার। এই যে পপুলার রয়্যাল আর্ট অ্যান্ড কালচার মানে রাজার দ্বারা বা রাজবংশের দ্বারা যেসব স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল আর্টগুলো, তাই না, সেটা হচ্ছে রয়্যাল। আর পপুলার মনে হচ্ছে যেগুলো সাধারণ জনগণ, রাজা ছাড়াও সাধারণ জনগণ যেসব স্থাপত্যগুলো তৈরি করেছিল, যেসব জিনিসগুলো তৈরি করেছিল, যেসব ভাস্কর্যগুলো তৈরি করেছিল সেই সময়, ঠিক আছে। তো আমরা এখানে দেখছি কেভস ইনস্ক্রিপশন, যে কেভস যেগুলো আছে, গুহা, যে ইনস্ক্রিপশনগুলো পাওয়া যায় বা গুহাগুলো যে তৈরি পাওয়া যায় আর স্থাপত্যগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু রাজারাও তৈরি করেছে, আর তার সাথে সাথে কি সাধারণ জনগণও তৈরি করেছে, বুঝতে পারলি। বাদ বাকি আমরা প্রথম পড়ব রয়্যাল আর্ট অ্যান্ড কালচার, মানে রাজা কী কী আর্ট অ্যান্ড কালচার তৈরি করেছে, কী কী স্থাপত্য রাজাদের তৈরি করেছে, যেটা আমরা এখনও পাই। প্রথম রয়্যাল প্লেস মানে হচ্ছে রাজার কি বাসস্থান, তাই না, বা রাজার প্রসাদ, রাজপ্রসাদ। তা আমরা প্রথম পয়েন্ট দেবো রাজপ্রসাদ বা রয়্যাল প্লেস, ঠিক আছে। আমরা এখানে কি রয়্যাল আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমরা কী বলছি, রয়্যাল প্লেস পাচ্ছি, তারপরে হচ্ছে স্তূপ পাচ্ছি, পিলার পাচ্ছি, কেভস পাচ্ছি, ইনস্ক্রিপশন পাচ্ছি, তাই না। আর পপুলার আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পটারি পাচ্ছি, কেভস পাচ্ছি, ডিফাইন, ঠিক আছে। এবার আমাকে এগুলো ডিফাইন পার্ট হিসাবে আমাকে জেনে নিতে হবে। রয়্যাল প্লেস মানে হচ্ছে কি রাজপ্রসাদ। তা আমরা রাজপ্রাসাদ, মৌর্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ আমরা এখন পেয়ে থাকি, মানে বুঝতে পেরেছিস, তার এভিডেন্স সব পেয়ে থাকি। আর এই যে রাজবংশে বা এই যে রাজ্যে প্রসাদ কেমন ছিল তার ডেফিনেশন, আর্ট অ্যান্ড কালচারের ডেফিনেশন আমরা বেসিক্যালি পেয়ে থাকি যার বুক থেকে, সেটা হচ্ছে মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে, ঠিক আছে। এটা এগুলো পয়েন্ট করে নিবি সঙ্গে। তো মেগাস্থিনিস তার ইন্ডিকা বইয়ে লিখে যে মৌর্যদের যে রাজপ্রাসাদ ছিল সেটা কি, সেগুলো কী ছিল না, কাঠের তৈরি, উডেন স্ট্রাকচার থাকে সেগুলো। আর যেটা অ্যাট প্রেজেন্ট পাটনায় রয়েছে, পাটলিপুত্র, তাই না, যেটা এখন পাটনার বুলেন্দিবাগে আছে, যে পাটনার বুলেন্দিবাগে কার রাজপ্রাসাদ পাওয়া গেছে না, বেসিক্যালি এটা যে পাটনার বুলেন্দিবাগে যে রাজপ্রাসাদ পাওয়া গেছে তার হচ্ছে কার, চন্দ্রগুপ্ত মৌর্যর। আর নেক্সট রাজপ্রাসাদ যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় অশোকের, ঠিক আছে। সেই রাজপ্রাসাদটা কোথায় পাওয়া যায়, বিহারের কুমরাহার, KUMRAHAR, কুমরাহার। তো কুমরাহারে অশোকের রাজপ্রাসাদ আছে। এই যে পাটলিপুত্র, এটা হচ্ছে গঙ্গা সোন নদীর সঙ্গমে অবস্থিত, তাই তো। আর এদের প্লেসের স্ট্রাকচারটা, এদের রাজ্যের যে স্ট্রাকচারটা, কী বলা হয়, রাজপ্রাসাদের যে স্ট্রাকচারটা, সেটা আমরা দেখে নেবো যেটা কী কী পার্টে ছিল, কী রকম ছিল, ঠিক আছে। তো আমরা প্রথম দেখছি, এখানে করছি, দেখে নে। প্রথম এদের যে স্ট্রাকচারটা ধরলাম, এটা একটা স্ট্রাকচার, এই স্কোয়ার স্ট্রাকচারে ছিল, ঠিক আছে। প্রথমে কি থাকতো না, বড় দেওয়াল দিয়ে ঘিরা থাকতো এখানটা, যেটা আমরা কি বলছি, এটাকে
ফোর্ট বলে থাকি, দুর্গের মতো, তাই না? পাটলিপুত্রে আমরা ডেফিনেশন দিচ্ছি প্যালেসে। এখানে কী থাকবে তাহলে? বড় দেওয়াল থাকবে চারদিকে। আর এই যে রাজপ্রাসাদ সেটা কাঠের তৈরি, বুঝতে পেরেছিস? সেটা আমরা কার বই থেকে জানতে পারি? মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে জানতে পারি। হ্যাঁ, কেন মেগাস্থিনিস তার মেজর মানে কি, মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে আর্ট অ্যান্ড কালচারে আমরা মেজর পার্ট জানতে পারি। যদি বলা হয় কোন বই থেকে জানতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন যেমন জানতে পারি আমরা অর্থশাস্ত্র থেকে, আর এখান থেকে আর্ট অ্যান্ড কালচারটা জানতে পারি। তো এটা আমরা কী জানলাম? এই বাইরেরটা একটা হচ্ছে বড় দেওয়াল, তাই না? তারপরে যখন এখানে ঢুকবো না, এই যে জায়গাটা, এটা হবে ডেন ফরেস্ট। এই জায়গাটা হবে ডেন ফরেস্ট, অনেক ঘন জঙ্গল, অনেকটা জায়গা, বুঝতে পারলি তো? তাহলে তারপরে কী পাবো? ডেন ফরেস্ট, যেখানে ট্রাইবেল গোষ্ঠীর লোকেরা বসবাস করবে, তাদের গ্রাম থাকবে। হ্যাঁ, মানে রাজপ্রাসাদরা যেখানে থাকবে, এটা আমি কুমারহাট বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তাহলে কত বড় এরিয়া ভাবতে পারছিস? মানে তাহলে পুরো বেলঘরিয়া, তো পুরো বেলঘরিয়া কী হচ্ছে? এটা হয়তো বেলঘরিয়া, সোদপুর, আগরপাড়া, এদিকে দমদম, এই যে এদিকে পুরো শ্যামবাজার অবধি মানে পুরো এরিয়া থাকতো। সেখানে কি হতো না, প্রথমে একটা বড় দেওয়াল, তারপরে কী থাকবে? ডেন ফরেস্ট থাকবে। রাজপ্রাসাদ হলে এখানটা, কিন্তু এখানে আস্তে আস্তে কী আসবে, বুঝতে পেরেছিস তো কেসটা? তারপরে এই যে এই এরিয়াটা, এইটা এখানে সাধারণ জনগণরা থাকতো, তাদের বাড়িঘর ছিল, কমন ম্যান, বুঝতে পেরেছিস তো? এখানে কমন ম্যানরা এখানে মানে এই যে বাসিন্দা, তাই না? তারপরে হচ্ছে বুলন্দিবাগের বাসিন্দা যারা আছে তারা এখানে বসবাস করতো, ঠিক আছে? তারপরে থাকবে একটা এরিয়া যেখানে থাকবে সৈন্য, এখানে থাকবে সৈন্য, পুরো সৈন্য দিয়ে ঘেরা, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা পুরো সৈন্য দিয়ে ঘেরা। তারপরে কি থাকবে না, তার সৈন্যর পরে এই যে জায়গাটা, এখানে থাকবে সেন্ট্রাল হল। সেন্ট্রাল হল মানে কি? এখানে কি থাকবে সেন্ট্রাল হলে? এখানে থাকবে কি? এখানে থাকবে রাজা, এই জায়গা। আর এখানে পুরো জায়গাটা আমাদের কি বলছে? আমার রাজপ্রাসাদ, বুঝতে পারলি? এখান থেকে সৈন্যর পর থেকে রাজপ্রাসাদ শুরু। আর এই রাজপ্রাসাদ থেকে ভিতর একদম এই যে দেওয়াল বাইরে অবধি, এখানে একটা কি থাকতো না, গুপ্ত রাস্তা থাকতো, যেখান থেকে কি হতো? রাজা কি এক তো রাজা বেরিয়ে যেতে পারতো একদম পুরো রাস্তাটা, ঠিক আছে? তো এখান থেকে কি হতো? রাজা থাকতে পারতো, স্ট্রাকচারটা, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি কেসটা? গুপ্ত দরজা থাকতো। তাহলে আমরা এটা স্ট্রাকচার কি বললাম, যে রাজপ্রাসাদের যে আমরা দুটো রাজপ্রাসাদ বেসিক্যালি কোথায় আছে? পাটনার হচ্ছে তোর বুলন্দিবাগ, আর একটা কোথায় আছে আমার কুমড়াহার, তাই না? কুমড়াহারে কিসের রাজপ্রাসাদ, এটা আমরা জানলাম। এগুলো আমরা মেগাস্থিনিসের বই ইন্ডিকা থেকে জানতে পারি, এখন ফাইনেরও অনেক কিছু এডিশন থেকে আমরা জানতে পেরেছি এটা, ঠিক আছে? তো এটা ছিল ওদের কি প্যালেসের কি না আর্কিটেক্টস, তাই না? যে তাদের প্যালেসের আর্কিটেক্টটা কীভাবে ছিল, ঠিক আছে? নেক্সট যাবো আমরা স্তূপ। স্তূপ কী জিনিস আমি বলেছিলাম, যখন গৌতম বুদ্ধ মারা যায়, তাই না? তো মারা যাওয়ার পর তার অস্থিটা কী হবে সেই নিয়ে অনেক ঝামেলা হয়, এবং সেখান থেকে ওরা ঠিক করা হয়, ঠিক আছে তার অস্থিটা কী করা হয় না, বিভিন্ন রাজ্যকে, বিভিন্ন কী বলে মহাজন পদকে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়, বুঝতে পারলি? বেসিক্যালি এটা 9টা-8টা জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়, এবং ওই যে অস্থিটা যেখানে যেখানে রাখা হয় সেটা হয় স্তূপ বলা হয়, বুঝতে পেরেছিস তো? যে স্ট্রাকচারটা করা হয়, ওরা বলেছি আমরা এটা করে দিচ্ছি, ঠিক আছে? তো স্তূপ বেসিক্যালি দেখতে আমরা কীরকম হয় আমি বলেছিলাম যে এইভাবে হয় দেখতে, তাই না? এই টাইপের থাকে না স্তূপগুলো, দেখ পিকচারে দেখ ভালো করে, তাই না? হ্যাঁ, তো এই যে স্তূপগুলো যে হয় না, আমরা দেখে নিচ্ছি, এই চারদিকে 4টে গেট থাকবে এভাবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আছে। মনে রাখবি এই স্তূপগুলোতে এখানে কি আছে, এখানে গৌতম বুদ্ধের কি আছে না, অস্থিটা আছে। যখন ও মারা যায়, যে তার অস্থিটাকে কী করা হয়,
বিসর্জন না দিয়ে পরে ওটাকে রেখে দেওয়া হয়, বুঝতে পারলি? বেসিক্যালি 8টা ভাগে ভাগ করে নেওয়া হয়, ঠিক আছে? তো 8টা ভাগে ভাগ করে 8টা স্তূপ তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে? আর যে কলসটাতে ওটা অস্থিগুলো ছিল সেটা একটা স্তূপে রাখা আছে, ঠিক আছে? টোটাল 9টা স্তূপ আছে, ঠিক আছে? টোটাল 9টা স্তূপ আছে, কিন্তু মেজর স্তূপ 9টা আছে যেখান থেকে আমরা জানতে পারি। কিন্তু এই যে পুরো ভারত জুড়ে তারপরে মৌর্যরা টোটাল 84,084 স্তূপ, 84,000 বা 84,000 স্তূপ নির্মাণ করে। এবার স্তূপের আমরা ইম্পর্টেন্ট জেনেছি, দেখে নে যে আমরা পিকচারটা বার কর। এই যে স্তূপের যে বড় অংশটা এটা, যে এটাতে কি এটার ভিতরে ঢোকা যায় না, প্রথম কথা আগে বলে দিচ্ছি, তুই ভাবিস না যে আমরা এর ভিতরে ঢুকে পড়ে আমরা ঘুরতে পারবো, এরকম কিছু নেই। এটা ক্লোজ, এটার ভিতরে ঢোকা যায় না স্তূপে। তোকে দেখে বাইরেরটা দেখতে পাচ্ছিস মেধি, এই দেখ বাইরের রোটা মেধি, এই মেধিতে এখানে তো ওটাকে পরিক্রমণ করতে হয়, ঠিক আছে? আর হ্যাঁ এই দেখ এখানে মেধি, তারপরে উপরে আছে দেখ অন্ধ, ANDA, এটা হচ্ছে ওই ইটা গোল টপটা। আর এই দেখি হার্মিকা দেখতে পাচ্ছি, হার্মিকা তার উপরে, এই হার্মিকাতে তার স্তূপটা রাখা হয়, তার অস্থিটা রাখা হয় হার্মিকাতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তার উপরে দেখ স্ট্রাকচার, ঠিক তার উপর হার্মিকা, ঠিক আছে? হার্মিকার উপরে কি আছে? ছাত্রী, এই যে সাতার মতো ওগুলোকে ছাত্রী বলা হচ্ছে, ঠিক আছে? আর যে লম্বা এই যে ছত্রির উপরে এই যে লম্বা যে কাঠিটা, যেটা দণ্ডটা লম্বা, বুঝতে পারলি? সেই দণ্ডটাকে বলা হয়, লিখে রাখ ওখানে, লিখা নেই, এই দণ্ডটাকে কী বলা হয় না, এই লম্বা দণ্ডটাকে বলা হয়, লিখ ইয়াস্টি, YASTI, ইয়াস্টি, YAY দণ্ডটাকে, ওই দেখ এই লম্বা দণ্ডটাকে বলা হয় ইয়াস্টি, YASTI, ইয়াস্টি, এই দণ্ডটাকে। আর এই ছাতার মতোগুলো কী বলা হয়? ছত্রী, ঠিক আছে? CHHATRI। আর ওই হার্মিকা একটা আছে, তাই না? স্ট্রাকচারটা হার্মিকা, অস্থিটা থাকে। আর এই যে বড় ডোমটাকে এটা অন্ধ, এর ভিতরে অন্ধ বলা হয়। আর কি হয়, আর যে এই যে মেধি, এই যে মেধিতে ওখানে সবাই তোরা যদি যাস ওখানে, তাহলে এই যে এটা তোরণ, চারদিকে 4টে পার্ট দেখতে পাচ্ছিস, গেটগুলো তোরণ বলা হচ্ছে। আর যে তোরণের যে একদম প্রথম যখন এন্ট্রি মারবো, প্রথম যখন এন্ট্রি মারবো, যে প্রথমে যে যে বেড়াটা সেটাকে বলা হয় বেদিকা বলা হয়, ঠিক আছে? প্রথমের বেড়াটাকে বেদিকা বলা হচ্ছে। তারপরে ওই বেদিকা পুরোটাকে কভার আছে। তারপরে কী হচ্ছে না, ছোটো এবার দোয়ার আছে ঢোকার জন্য, যে দুয়ারগুলোকে তোরণ বলা হয়। 4টে মেজর দোয়ার আছে, একটা দোয়ার দিয়ে ঢুকলাম। তারপরে মেধি যে জায়গাটা আছে না, ওই মেধিকা, ওইটাতে কি পরিক্রমণ করতে হয়, মেধিতে, MEDH, হ্যাঁ একদম। তুই ওখানেই প্রদক্ষিণ করবি, মানে তোর ওইটা পূর্ণ হবে, বুঝতে পারলি তো? ওখানেই প্রদক্ষিণ করতে হবে, এই না যে ওর ভিতরে ঢুকা যায় না ভিতরটা স্তূপটা। তারপরে এটা প্রথম প্রদক্ষিণ হবে। তারপরে তুই দেখ প্রদক্ষিণ পথ লিখে দিয়েছে। তারপরে তার উপরে যদি যাস অন্ধে, ঠিক আছে? ওখানেও দেখ একটা পরিক্রমা পথ আছে, দেখতে পাচ্ছিস? ভেতরও আছে, মানে এখানের পর ওটা উপরে সিঁড়ি দিয়ে উঠে যাবি, তারপর উপরটা পরিক্রমা করবি, তারপর আবার নিচে নেমে উঠে যাবি। সিঁড়িটা দেখতে পেয়েছিস তো? এই দেখ সিঁড়িটা 5টা, ঠিক আছে? এইভাবে পরিক্রমণ করতে হবে। আর যখন তুই পরিক্রমা করবি তখন তোর মুখ দিয়ে একটা মন্ত্র জপতে হবে, সেটা হচ্ছে বুদ্ধ শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি, আর কি হয় সঙ্গম শরণং গচ্ছামি। এটা বলে বলে তোকে পরিক্রমণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সংস্কৃত। তো বুঝতে পারিস, এটা যে স্তূপ। এবার স্তূপ ওরা কেন নির্মাণ করছে? এটা ওদের পবিত্র স্থান, ঠিক আছে? টোটাল ওদের 8টা মেজর স্তূপ, যেখানে ওর অস্থিগুলো আছে, ঠিক আছে? কোথায় কোথায় আছে না, সেটা রাজগিরিতে আছে, বৈশালীতে আছে, কপিলা বস্তুতে আছে, তারপরে হচ্ছে আলক্কাপ্পাতে আছে, রামগড়মাতে আছে, পাবাতে আছে, কুশিনগরে আছে, পিপিলাবনে আছে, আর ভেতাদ্বীপাতে আছে। এই তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা জায়গায়, এই 9টা জায়গায় মেন ওর আছে। 8টা জায়গায় তার অস্থিটা আছে, আর একটা জায়গায় কি আছে, তার ওই কলসটা স্তূপ আছে, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ওরকম যখন ওটা ইম্পর্টেন্ট, ওরকম অনেক জায়গায় তো পরে তৈরি করেছে, কিন্তু অস্থিটা তো দিতে পারেনি সব জায়গায়, ওগুলো নর্মাল এরকম স্তূপ তৈরি করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি তো? যেমন কি ঠিক বলতো, আমাদের মন্দির ধরে নে, যেমন আমাদের কামাখ্যা মন্দির, ওখানে ধরলে মেন মন্দির আছে, বা তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু এগুলো ছাড়া আর কত মন্দির আছে, মা কালী মায়ের মন্দির প্রচুর আছে না? তো ওগুলোকে অতটা ইম্পর্টেন্স আছে, কিন্তু না ধর্ম, ঠিক এদেরও এরকম ব্যাপার, বুঝতে পারলি? যে ওখানে মেন, কিন্তু এই ব্যাপার।
বুঝতে পেরেছি কেসটা? তাহলে এই হচ্ছে স্তূপের স্ট্রাকচার। এবার স্তূপে তুই ভাববি যে স্তূপে কী হবে, এই স্তূপে যে তোরণ গেটগুলো আছে না, এই জায়গাগুলো, এখানে সব কিছু ওরা বুদ্ধিস্টদের ডিকোড করা আছে। এখানে বুদ্ধিস্টদের যত উপদেশগুলো তোরণের এই জায়গাগুলোকে লেখা আছে, পরিক্রমা করবি, সব উপদেশগুলো এখানে খোদাই করা আছে, বুঝতে পারলি? এখানে যে বৌদ্ধের জন্ম থেকে শুরু করে তার বুদ্ধের বাণী থেকে শুরু করে সব এই তোরণের এগুলো খোদাই করা আছে। হ্যাঁ, মানে তুই মানে ওখানে ঘুরে তোকে এই উপদেশগুলোকে পালন করতে হবে, বুঝতে পারলি? বুদ্ধের পুরো পিকচারাইজ করা আছে ও তরুণগুলো, আমি সব দেখাবো ভিডিও দেখতে হবে, বুঝতে পারছি কেসটা? মেন ইফেক্ট। নেক্সট, অশোক কী করেছিল, এই যে প্রচুর স্তূপ নির্মাণ মৌর্যরা করেছিল, কারণ ওরা গৌতম বুদ্ধ ধর্মে কী হলো, বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিল যেহেতু। পিলারে আমরা কী লিখব? পিলার আর্কিটেক্ট, ঠিক আছে? মনে রাখবি মৌর্যরা তাদের সময় প্রচুর পিলার আর্কিটেক্ট করেছিল, প্রচুর, বুঝতে পারলি? পিলার মানে কি, একটা লম্বা পিলার, তার উপরে কিছু স্ট্রাকচার থাকবে এবং ওই পিলারটা বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হবে। বেসিক্যালি মথুরা আর চুনার, এই যে মথুরা চুনার এই দুটো জায়গাতে এই পিলারগুলোকে বানানো হতো। তারপরে কি করতো, এইগুলো এই পিলারগুলোকে কোথায় শিফটেড করে দেওয়া হতো, যেখানে যেখানে ওর মনে হতো রাজার, সেখানে এগুলোকে কী হতো না লাগানো হতো পিলারগুলোকে, ঠিক আছে? এই পিলারগুলো মিনিমাম 60 ফুট 70 ফুট 80 ফুট মতো হতো ওয়েট, বুঝতে, মানে ফুট। ওগুলোকে ভাব মথুরাতে তুই হয়েছে এটা তৈরি হচ্ছে বা চুনারে তৈরি হচ্ছে, ওটাকে নিয়ে আসছে কলিঙ্গতে পিলার পাওয়া যাচ্ছে, সারনাথে পাওয়া যাচ্ছে, নন্দনগড়ে পাওয়া যাচ্ছে, বারাণসীতে পাওয়া যাচ্ছে, গান্ধারে পাওয়া যাচ্ছে। গান্ধার মানে বুঝতে পারছিস কোথায়? আর একদম এখানে আফগানিস্তান ওই জায়গায়, ওখানে পিলার পাওয়া যাচ্ছে, মানে পিলারটা তৈরি করেছে ওখান থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে, ওখানে গড়েছে। তো পিলারগুলো কেন তৈরি করতে আগে জেনে রাখবে, পিলারগুলো তৈরি করার ওদের মেন ওই থাকতো যে এখানে যদি কোনো একটা স্মরণীয় ঘটনা হতো ওই জায়গায়, দেখ এখনকার যদি কোনো কিছু হয় আমাদের সরকারের বা কোনো কিছু যদি মনে হয় তো উপদেশ দেয় না, বা আজকে এটা হবে বা এই কোনো ঘটনা যদি স্মরণীয় হলো, তো কী করবে স্মরণীয় ঘটনার জন্য? হ্যাঁ, তোরণ করে দিতে স্ট্রাকচার, ধরলে একটা তোরণ স্ট্রাকচার, বা আমাদের এখানে কি হয়, একটা বড় লাইট লাগানো, নিচে লিখে দিয়ে কে লাগালো, কে করে দিল, তাই না? তোরণ করে দে, বাস স্ট্যান্ড করে দিল, লিখে দিল কে করেছে কী করেছে, বা ওগুলো তো ওইটার জন্য লিখেছে। বা কোনো যদি উপদেশ দেওয়ার থাকে, এখন আমাদের তো ডিএম অফিসে চলে যায় বা সবাই স্ট্রাকচার পেয়ে যায় বা কোনো একটা উপদেশকে কার্যকারী হয়ে যায়, তাই না? কিন্তু আগে যে কোনো যদি উপদেশ দেওয়া থাকতো জনগণদেরকে, বা জনগণ এই যে ধর্ম, আসলে ধর্মটা প্রমোট করার জন্য, বুঝতে পারলি, বা তাকে তো ধর্মটা কি জানতে হবে, তো তখন ওই পিলার এডিটে লিখে দিত ধর্মটা কী করতে হবে না দিয়ে, গ্রামের মাঝে ওটাকে পিলারটাকে কম্পাইল করে রেখে দিয়ে চলে আসতো, সবাই যে পুরোটাকে ফলো করতো, কী লেখা আছে কী পড়তো। এই তো পিলারের মাধ্যমে অশোক কী করেছে, জনগণের মধ্যে কানেক্ট হয়েছিল, কেন জনগণ মানে কী বলে, জনগণ আর অশোক মানে সম্রাট অশোক তারা জনগণদের এই জিনিসগুলোকে বুঝতে পেরেছিল, ও জনগণদেরকে প্রত্যেকটা জনগণকে তার উপদেশ দিতে সক্ষম হয়েছিল। সে তার ধর্ম পলিসিতে বা ধর্মতে কি বলতে চেয়েছে, জনগণকে কি বলতে চেয়েছে, এর আগে তো কোনো রাজা কিছু বলতে পারেনি কিছুভাবে। আর ও ডাইরেক্ট যে ওর কথা ডাইরেক্ট জনগণের মাধ্যমে পৌঁছে গেছে, জনগণের প্রত্যেকটা জনগণ বুঝতে পারছে। বা কোনো জায়গাকে হয়তো সে যুদ্ধ জয় করেছে বা কোনোভাবে জয় করেছে, তো সেই জায়গার কীভাবে হলো সেটাকেও পিলারে এডিট করেছে। ও বেসিক্যালি তো যুদ্ধ জয় আর তো করেনি কলিঙ্গের পর, বুঝতে পেরেছি কেসটা? তো এইভাবে প্রচুর পিলার তৈরি করেছে। তো এই পিলার যে আর্ট অ্যান্ড কালচার, সেটা আমাদের দেখার পিলারে যে কী করেছে, পিলারে কী আছে, কী এমন আছে পিলারগুলো। লম্বা বুঝ 70 ফুট 80 ফুট লম্বা, 60 ফুট, সেটাকে এখান থেকে তৈরি করেছে, মথুরা থেকে নিয়ে গেছে কোথায় না এমপি থেকে নিয়ে গেছে কোথায়, গান্ধার। তো যে জায়গাগুলো পিলার হয়েছে বেসিক্যালি, আমরা 7টা মেজর জায়গা আছে, এগুলোর নাম লিখে রাখতে পারি। যেমন হচ্ছে লিখবো, আগে পিলারের স্ট্রাকচারটা জেনে নিই, তারপরে এটা পড়ছি নাকি, বা স্থানটা দেখে নে যে মেজর পিলার। দেখ প্রথমে কি লেগেছে, দেয়ার আর দ্য এডিটেড অন দ্য স্টোন কলাম ফাউন্ড অন দ্য ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর অশোকের 7 মেজর পিলার এডিট হ্যাভ বিন ফাউন্ড অ্যাট দ্য ফলোয়িং প্লেসেস, তাই না? মেজর পিলার 7 জায়গায় পাওয়া গেছে। কী জায়গায়? প্রথম হচ্ছে থোপরা আছে দিল্লিতে, মিরাট আছে, তারপর কোসাম্বি আছে এলাহাবাদে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর রামপুরবা আছে চম্পারণে, তারপরে হচ্ছে লোরিয়া নন্দনগড় আছে চম্পারণে, তারপরে লোরিয়া আর রাজ আছে যেটা হচ্ছে চম্পারণে, তারপরে হচ্ছে মেহরৌলি যেটা হচ্ছে দিল্লিতে। এতগুলো মেজর পিলার এডিট, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এবার দেখ এখানে লেখা আছে যে পিলার এডিট, আগে তার আগে আমরা জেনে নিই পিলার স্ট্রাকচারটা কীরকম, কী জিনিস আমাকে জেনে নিই, ঠিক আছে? তারপর আমরা এখানে যাচ্ছি, যে জায়গাগুলো আমরা জানলাম যে এইসব জায়গায় পিলারগুলো পাওয়া যায় প্রথম। এবার দেখে নিই পিলার এডিটটা দেখিনি। এই যে পিলার, এটা ধরনের 60 ফিট মতো থাকে মিনিমাম। এটা তৈরি হয় দুটো জায়গায় তৈরি করে,
কোথায়? মথুরা আর চুনার, সেখান থেকে সব জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। বহুত জায়গায় আছে, প্রচুর পিলার্স আছে। এই যে পিলার আছে অশোকান পিলার, তাহলে আমরা শুধু এইটুকু দেখতে পাই অশোক স্তম্ভতে, কিন্তু বাকি এইটা আছে সেটা তো আমরা তো দেখতে পাই না। হ্যাঁ, না না, ওটা তো মাটির উপরে, মানে তুই পিলারগুলো এমনি পাবি না, এমনি পুরো পিলার স্ট্রাকচার দাঁড় করিয়ে আছে সব বিভিন্ন জায়গায়, অনেক জায়গা আছে। পিলারে কী আছে? অশোক তার উপদেশগুলো এখানে দিয়েছে, ধম্ম কাকে বলে সেটাও ওখানে লিখেছে পিলারে বিভিন্ন। বৌদ্ধ ধর্মের অনেক ভালো দিকগুলো এখানে খোদাই করা আছে। এখানে প্রজাদেরকে কি করা উচিত, এখানে পশু হত্যা বারণ করার কথা বলা আছে, এখানে পশুদের প্রতি ভালো ব্যবহার করার কথা বলা আছে, দাসীদের প্রতি ভালো ব্যবহার করা, মানে ভালো যে পুরো উদ্দেশ্যগুলো এখানে খোদাই করা আছে। বা কোনো জায়গার কোনো হিস্ট্রি বা কোনো একটা ঐতিহাসিক যদি কোনো ঘটনা ঘটে সেটাকেও এখানে খোদাই করা আছে, ঠিক আছে। ওখানকার লোক এটাকে পড়ে, মোটিভ থাকবে সবসময়, বুঝতে পেরেছি কেসটা? আমাদের যেমন বিভিন্ন বাণী উপদেশগুলো থাকে না স্কুলের দেওয়ালে, এরকম টাইপের একটা, বুঝতে পেরেছি কেসটা? তো এই যে পিলারে, তা আমরা প্রথমে এটা থাকলো, এই যে এইটা, এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয়, এই যে লম্বা যে দণ্ডটাকে, এটাকে বলা হয় SHAFT, SHAFT, সাপ্ত বলা হয়। আর এই যে পুরো এই পিলারটা, বুঝতে পারেন, অনেকে বলে যে অশোকের যে পিলারগুলো সেগুলো আর্মেন, মানে কি ইরানের তাদের ইসের সাথে কি কপি, কিন্তু না, কারণ ওদের পিলারটা আলাদা। আমাদের এই যে এখান থেকে এই যে পুরো পিলারটা না, এটা একটা মনোলিথিক ছিল, মানে একটা কিসেই তৈরি করা হতো? একটা পাথরে তৈরি হতো। আর ভাব, একটা পুরো 60 ফুট 80 ফুটের পাথরকে কেটে বানানো আছে, বুঝতে পেরেছিস তো? ওটা কিন্তু ওদের আর্কিটেকচার আমরা পাইনি ইরানের, বুঝতে পারলি তো? ওরা আবার বিভিন্ন মনোলিথিক নয় ওটা। তো মনোলিথিক মানে কি? এটা পুরোটা একটা পিলারে বানানো আছে, বুঝতে পেরেছিস কেসটা? তো লিখবো দ্য অশোকান পিলার ইজ অলসো মনোলিথিক। তারপরে কি, এবার জেনে রাখ, এই যে অশোকের যে পিলার, এই যে এই জায়গাটা না অশোকান পিলার, তো এখানে যে এটাই থাকবে সেটা না, অনেক জায়গায় শুধু একটা ঘোড়া থাকতে পারে, কোনো জায়গায় একটা হাতি থাকতে পারে, কোনো জায়গায় একটা বিভিন্ন জন্তু থাকতে পারে, এই বিভিন্ন টাইপের। কোনো আমার এখানে যেমন আমাদের অশোকার যে পিলারটা আমরা অশোক স্তম্ভ, সেটা আমরা কী দেখি না, 4টে কী পাই? সিংহ পাই, তাই না পিলারটার উপরে। তো এটারও আর একটা দিক আছে, এটার একটা কিছু অন্য কিছু বলতে চাইছে সিগনিফিকেশন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও হয়তো একটাই ঘোড়া আছে ওখানে এরকম পিলার উপর, কোথাও হয়তো একটাই বাঘ আছে, কোথাও হাতি আছে। কেন এগুলো আছে, এগুলো সিগনিফিকেন্স আছে, আমি যদি জানতে চাইলাম বলতে পারি যে কেন হাতি, কেন ঘোড়া, কেন বাঘ, ঠিক আছে, এগুলোকে দেয় ওরা। তো বেসিক্যালি আমরা দেখিনি অশোকান পিলারটাই দেখি, যেটা আমাদের অশোক স্তম্ভ। তা এটাকে সাপ্তি বলা হয়, আর এটাকে মনোলিথিক। তারপরে এটা যে আছে না, তারপরে যে এটাকে উল্টো টাইপের লোটাস বা বেল মানে ঘন্টা, দেখ উল্টো ঘন্টা টাইপের এটা, ঠিক এটা। তারপরে দেখ এই যে স্ট্রাকচারটা না, এইটাকে কি বলা হয়? স্ট্রাকচারটাকে এটাকে বলা হয় অ্যাবাকাস, ঠিক আছে? হ্যাঁ, ABACUS, এই যে স্ট্রাকচারটা যেটার উপরে এটা মানে এগুলো থাকবে, সেটাকে কি বলা হয়? অ্যাবাকাস। এই অ্যাবাকাসের মধ্যে এখানে দেখবি অশোক চক্রটা আছে, তাই না? অ্যাবাকাসের মধ্যে এখানে অশোক চক্রটা আছে। আর অ্যাবাকাসের দুদিকে, এদিকে এখানে 4টে জন্তু আছে খোদাই করা। এখানে একটা জন্তু আছে, আর এখানে একটা জন্তু আছে, আর এই 3D ইসে চারদিকে 4টে জন্তু আছে, বুঝতে পারলি? ঠিক আছে, এইভাবে অ্যাঙ্গেলে আছে, চারদিকে 4টে জন্তু আছে। এখানে এই আমাদের যে অশোক স্তম্ভ, সেখানেও দেখবি 4টে জন্তু অ্যাবাকাসে আছে। কি কি আছে না, এখানে বেসিক্যালি আছে ঘোড়া আছে, হাতি আছে, তাই না? ঘোড়া আছে, বুল আছে, হাতি আছে, আর সিংহ আছে, ঠিক আছে? এই 4টে আছে, ঘোড়া, বুল, হাতি আর সিংহ, ঠিক আছে? এই 4টে অ্যাবাকাসে, এই 4টে দেওয়া আছে, ঠিক আছে? এবার এগুলো কেন দেওয়া আছে? এগুলো বিভিন্ন প্রতীক, এগুলো গৌতম বুদ্ধের বিভিন্ন প্রতীক ছিল, এগুলো ঘোড়া, সিংহ, এগুলো, ঠিক আছে? তো এগুলো আমি বলবো কোনো দিন যদি হয়। আর এই যে চক্রটা, এই চক্রটা মানে কি? এটা আছে অ্যাকচুয়াল সারনাথে, আমি যেটা যে পিলারটা বুঝাচ্ছি, এই সারনাথে যখন গৌতম বুদ্ধ আসে, ও প্রথম ধর্ম প্রচার করে না, ও প্রথম এই ধর্মচক্র প্রবর্তার কথাটা বলে, তাই না? তাই এখানে এই যে অশোক স্তম্ভের এই চক্রটা, যেটা ধর্মচক্র প্রবর্তা, বুঝতে পারলি কেসটা? আর আমাদের আজকেও আছে না, জাতীয় আমাদের অশোক স্তম্ভ আছে, ওটা ধর্মচক্র প্রবর্তা আছে, তাই না? তো এখানে ধর্মচক্রটাকে প্রবর্তন করেছিল কে? গৌতম বুদ্ধ। তার স্মারকটা নিশ্চয়ই এখানে অনেক কিছু লেখা আছে। আর এই অ্যাবাকাসে, এখানে এই যে অ্যাবাকাসে আমরা কি দেখলাম? তার বিভিন্ন জন্তু দেখলাম এখানে, তাই না? কি কি জন্তু? এখানে ঘোড়া দেখলাম, এখানে কি দেখলাম? বুল দেখলাম, এখানে হাতি দেখলাম, আর সিংহ দেখলাম, এখানে ধর্মচক্র প্রবর্তা দেখলাম, আর এখানে লেখা আছে সত্যমে বিজয়তে,
সত্যমে জয় থেকে যে কথাটা আছে না, সেটা এই অ্যাবাকাসে এখানে এইটাতেই লেখা আছে, মানে বুঝতে পারছিস তো, যেটা আমরা মুন্ডক উপনিষদ থেকে পেয়ে থাকি কথাটা, সেই কথাটা এখানে খোদাই করা আছে অ্যাবাকাস, বুঝতে পারি? কোয়েশ্চেন দেবে, ঠিক, যেটা কোথায় পেয়েছি না, সারনাথের যে লায়ন পিলার সেইটাতে পেয়েছি, এটাকে লায়ন পিলার, কোথাও হর্স পিলার এরকম আছে, বুল পিলার, অনেক কিছু আছে। তো এবার আমরা যাব উপরে, তার উপরে কি আছে না, কি আছে, সিংহ আছে, লায়ন, চারটে লায়ন চারদিকে মুখ করে এখন আছে, বুঝতে পারি? এই পিলার। তো এখানে অনেক কিছু এখানে এই যে লায়ন পিলারে ওরা অনেক কিছু বোঝাতে চেয়েছে সাধারণ জনগণকে, তাই না? তো এই পিলার এডিট থেকেও আমরা এগুলোকে উদ্ধার করতে পেরেছি, যে এখান থেকে আমরা মৌর্যদের হিস্ট্রি জানতে পেরেছি, যে কী বলতে চেয়েছে, কী সম্বন্ধে আমরা পড়বো। আমরা কিছুক্ষণ পর কেবসে এগুলো পড়বো ইনস্ক্রিপশানে, ঠিক আছে? তা আমরা বুঝতে পেরেছি কেসটা। আর শুনে রাখ, এটা এগুলো বেসিক রেড স্টোন আর ক্রিম স্টোনে তৈরি, এইসব পিলারগুলো রেড স্টোন বা ক্রিম স্টোনে এইসব পিলারগুলো তৈরি। হ্যাঁ, এবার আমরা এই কাগজে চলে যাই পিলারে। তো এখানে আমরা জায়গাগুলো ইউজ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে পিলার নাম্বার দেখ, আমরা যে 7টা পিলার যেগুলো মেন জায়গায় 7টা, সেটা দেখ কী আছে বলে দিয়েছে, তাই না? দেখ, পিলার এডিট 1, অশোক প্রিন্সিপাল অফ কি প্রোটেকশন টু পিপল। তো অশোকের প্রথম প্রিন্সিপাল প্রোটেকশন টু, মানুষকে প্রোটেকশন করা। পিলার নাম্বার 2, তাই না? পিলার এডিট 2, সেখানে কি বলা হচ্ছে, বললাম না 7টা মেজর পিলার পাওয়া গেছে। কি বলা হচ্ছে, ডেফিনেশন, ধর্মের ডেফিনেশনটা এখানে দিয়েছে, ধর্মের ডেফিনেশনটা, এটা ধর্ম হবে, এখানে ধর্ম হবে এটা। তারপরে পিলার কি দিয়েছিল, মানে এখানে একটু মানে অ্যাভয়েড করতে বলেছি যে জিনিসগুলোকে, তাই না? যে ভায়োলেন্সগুলোকে, তারপরে রাগ, তারপরে প্রাইড, জেলাস, এগুলোকে অ্যাভয়েড করতে বলেছে, নেতিবাচক জিনিসগুলোকে, তাই না? তারপরে কি আছে 4 নাম্বার পিলার এডিট কী বলেছে, ওয়ার্ক ফর রাজু কাজ, এই যে রাজু কাজকে কী কী কাজ তাদের, সেটা এখানে বলে দিয়েছে, তাদের পিলার এডিট থেকে জানতে পারি, তাই না? তারপরে পিলার এডিট 5 কী লিখেছে, লিস্ট অফ অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস হুইচ আর নট টু বি কিল্ড অন পার্টিকুলার ডে অ্যান্ড অ্যানাদার লিস্ট অ্যানিম্যাল হুজ কিলিং ইন কমপ্লিটলি প্রোহিবিটেড। বুঝতে পেরেছিস তো, মানে হ্যাঁ, পশু হত্যাকে, ঠিক আছে, পশু হত্যা বারণ করে দেওয়া হয়েছে এখানে। তারপরে পিলার এডিট 6 কী বলা আছে, ধর্ম পলিসি, ধর্ম আছে এখানে, ধর্ম পলিসি অ্যাডপ্ট বাই অশোকা, তাই না? আর অলসো শো ইন হিজ রিলিজিয়াস টলারেন্স। বুঝতে পেরেছি কেসটা, যে ধর্ম পলিসিটা কী অশোকের, আর এই যে রিলিজিয়াস নিয়ে যে এই টলারেন্স, সেটাকে এখানে শেষ করার কথা বলা আছে। তারপরে পিলার এডিট 7 কী বলা আছে, অশোক ওয়ার্ক ফর ধর্ম পলিসি, অশোক তার ধর্ম পলিসি কাজের সম্বন্ধে এখানে বলেছে, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারলাম, এই যে 7টা মেজর পিলার যে জায়গায় পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে এইগুলো বলা আছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা এটা পড়লাম সারনাথের, এটা তো এর মধ্যে পড়ে না, তো নিশ্চয়ই এগুলো মাইনর পিলার এডিট, বুঝতে পারলি? মেজর আর মাইনর, মেজর এগুলো পাওয়া যায়, মাইনর কি ছোটো ছোটো পাবো বিভিন্ন জায়গায়। তো মাইনর পিলার এডিটের মধ্যে দেখ কী কী পড়ছে। প্রথম মাইনর পিলার এডিটের মধ্যে কী, এটা হচ্ছে রুমিনিন্ডি পিলার এডিট, তাই না? যেটা আছে কথা লুম্বিনি। আর এখানে দিস ইনস্ক্রিপশন মেনটেন অশোক ভিজিট টু লুম্বিনি, এই ইনস্ক্রিপশন থেকে আমরা বুঝতে পারি যে অশোক কি, এই পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা বুঝতে পারি যে অশোক কোথায় এসেছিল, লুম্বিনিতে এসেছিল। আর নেপাল যেখানে হচ্ছে বার্থ অফ প্লেস, তাই না? গৌতম বুদ্ধের এখানে বার্থ অফ প্লেস। আর অশোক কি হচ্ছে, অশোক এখানে আসে আর লুম্বিনিদেরকে কি ট্যাক্স মুক্ত করে দেয়, যেখানে এখানে কার জন্ম হয়েছিল, যেহেতু গৌতম বুদ্ধের জন্ম হয়েছে, ট্যাক্স মুক্ত করে। এই যে কথাগুলো কোথা থেকে জানতে পারছি, এই দেখে এই মাইনর পিলার এডিট থেকে। তারপরে আর কি বলা দেওয়া হয়, যে ফিক্সড কন্ট্রিবিউশন গ্র্যান্ট, যে বলে দেওয়া হয় যে কি 8 ভাগের 1 ভাগ শুধু তোমরা এই দেবে, তাই না? ট্যাক্স দিব, বেশি তোমরা দাও না, মানে অনেক কিছু ছাড় ফাড় দেওয়ার এখানে কথা বলা আছে, তাই না? আর দিস ইনস্ক্রিপশন আর রিটেন দি ব্রাহ্মীণ স্ক্রিপ্ট, এটা ব্রাহ্মীণ স্ক্রিপ্টে লেখা হয়েছিল, বুঝতে পেরেছি তো? নিগালিস আর পিলার ইনস্ক্রিপশন, ইট ওয়াজ অরিজিনালি লোকেটেড ইন কপিলা বস্তু, এটা কপিলা বস্তুতে লোকেটেড। আর ইটস মেনশন দ্য অশোক কি ইনক্রিজ দ্য হাই স্তূপ বুদ্ধ, এটা লাগবে না, ডবল সাইজ, তাই না? ঠিক আছে। তারপরে হচ্ছে দেখ সারনাথ মাইনর পিলার ইনস্ক্রিপশনে, তাই না? সারনাথ, হ্যাঁ, ক্রিয়েটেড অফ সারনাথ দ্য সাইট অফ বুদ্ধ ফার্স্ট সেরেমনি, এটা বললাম, তাই না? যে প্রথম যে দিয়েছিল এটাতে এখানে করা আছে। আর এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যামব্লেম, তাই না? ব্যাস এখানে দেওয়া আছে। তারপরে দেখ এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, দেখ অশোকান ইনস্ক্রিপশন, যেখান থেকে আমাদের এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, প্রথম এটা এলাহাবাদে ছিল না, পরে এটাকে এলাহাবাদে নেওয়া আসা হয়, দেখ অশোকান ইনস্ক্রিপশন বলা আছে। তারপরে কুইন এডিট ইনস্ক্রিপশন, যেখান থেকে আমরা কি জানতে পারি, যে অশোকের সেকেন্ড বইয়ের নাম কি, কোরাভি। আর যেখানে অলসো তার একটা ছেলের নাম জানতে পারি কি, তিভালা। ব্যাস। তারপরে হচ্ছে সাচি পিলার এডিট অ্যাট সারনাথ অ্যান্ড সাচি আর অলসো নোন এস কি, সিসিম,
সিসিম এডিটস, আর দিস এডিট আর অ্যাড্রেস টু ধর্ম মহামাত্মদের সম্বন্ধে এখানে বলা আছে। বুঝতে পারলে কেসটা? তো এখানে পিলার এডিটগুলো সম্বন্ধে অনেক কিছু এখানে বলে দেওয়া হয়েছে। পিলার শেষ হয়ে গেছে, তাহলে পিলারে আমাদেরকে এখানে কিছু জানতে হবে না। পিলারের পর আমরা কি যাবো, আর কিছু নেই সেরকম। তো বুঝতে পেরেছি তো কত পিলারে ইম্পর্টেন্টটা কেন, এখান থেকে আমরা কত কিছু জানতে পারছি। ঠিক আছে, হ্যাঁ এখন মেজর আছে ইনস্ক্রিপশন। নেক্সট হচ্ছে কেভস। নেক্সট কেভস হচ্ছে, কেভস যাবো। দেখ সেই সময় বিভিন্ন গুহা, যে গুহা তৈরি করা হতো না সেই সময়, এই গুহাতে বিভিন্ন ওদের সাধু এদেরকে বা মঙ্কদের থাকার জায়গা ছিল, অনেকে সাধারণ জনগণও থাকতো অনেক জায়গায়। তো এই কেভসগুলো না, প্রথম যে কেভস ইনস্ক্রিপশন এমন ইনস্ক্রিপশন যে কেভসে কী হতো, প্রথম মানুষরা তৈরি করেছিল, সাধারণ জনগণরা তৈরি করেছিল, রাজাও তৈরি করেছিল। রাজা বেসিক্যালি জনগণ হইতে তৈরি করেছিল বা কোনো কাউকে ডোনেট করেছিল, তাই না? এই কেভসগুলোর যে মুখ, দুয়ারের মুখটা না এইভাবে, এই যে এই মুখে অনেক কিছু ইনস্ক্রিপশন থাকতো, এখানে অনেক স্ট্রাকচার দেওয়া থাকতো, বুঝতে পারলি? এইসব জায়গায় ওগুলো কেভস ইনস্ক্রিপশন বলে। ঠিক আছে, এই কেভস ইনস্ক্রিপশন আমরা এখানে দেখতে পাই। এখানে কতগুলো কেভস পাই না, আমরা কিছু কেভসের নাম লিখে রাখবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট না, আমরা এখানে লিখবো। এখানে কেভসের মুখে গেটে আমরা অনেক কিছু নকশা দেখতে পাই। ঠিক আছে, তো প্রথম লিখবো BARABAR, বারবার কেভস। কোথায় এটা আছে? অ্যাট গয়া, GAYA। ঠিক আছে, কে করেছিল বারবার ক্যাসপের গয়া? বিন্দুসার। এটা তৈরি করেছিল আর ডোনেট কাকে করেছিল? আজীবক মঙ্কদের। আমরা নেক্সট লিখব LOMS, লোমাস ঋষি কেভ। কেভগুলোর নাম জানলে হবে যথেষ্ট। তারপরে হচ্ছে কর্ণচোপার কেভস। তারপর হচ্ছে সুদামা কেভস, বিশ্ব ঝোপড়ি কেভস। তারপরে লিখবো নাগার্জুনি কেভস, যেটা বিহারে আছে, এগুলো নাগার্জুনি কেভস, বিশ্ব ঝোপড়ি কেভস। তো আমরা অনেক কেভ পাই, আর কেভের এখানে অনেক নকশা পাই, তাই তো? কেভ হেভি সেই সময়কার মঙ্কদের খুব ভালো থাকার জায়গা, এবং সেখানে তারা মেডিটেশন করতো। ঠিক আছে, কেভস। তো কেভস এমন ইনস্ক্রিপশন যেটা দুজনেই তৈরি করেছে, কিন্তু কোনো লোক পিলার তৈরি করেনি, কোনো সাধারণ জনগণ পিলার তৈরি করেনি পপুলার। তো বুঝলে, পপুলার আর্টের মধ্যে পড়ে না ওটা। ঠিক আছে, তো পিলার ইনস্ক্রিপশন দেখলাম। নেক্সট ইনস্ক্রিপশন হচ্ছে কি, এই যে ইনস্ক্রিপশন, এখানে আমরা একটা রক এডিট, অ্যাকচুয়ালি রক ইনস্ক্রিপশন হবে, তাই না? রক ইনস্ক্রিপশন হবে, ইনস্ক্রিপশনের রক ইনস্ক্রিপশন। তো আমরা রক ইনস্ক্রিপশন দেখবো এবার, যেটাকে রক এডিট বলি, তাই না? চল, তো এখানে প্রথমে জানতে হবে যে রক এডিটের গুরুত্বটা কী। তো অশোক বা মৌর্য সাম্রাজ্যরা অনেক রক এডিট করেছিল, তাই না? তাদের ভাবনা চিন্তা বলতে পারি, তাদের আদর্শ কথা বলতে পারি, তাই না? তাদের প্রজানৈতিক কাজের জন্য বা কোনো ঘটনাকে ছাপিয়ে তোলার জন্য ওরা কী হয় না, রক এডিট করায়। ঠিক আছে, ওই রকে লিখে রাখে, যেটাকে রক এডিট করে। আর আমাদের ঐতিহাসিকরা পরে ওইটাকে এডিট করতে পারে, এবং এটাকে রক এডিট। আমরা বেসিক্যালি 14টা মেজর রক এডিট পেয়ে থাকি। ঠিক আছে, আর মাইনর রক এডিট তো প্রচুর থাকে। বেসিক্যালি পিলার এডিট 7টা আছে, মেজর পিলার এডিট, মাইনর পিলার এডিট 5টা আছে, মেজর রক এডিট 14টা আছে, 14+2, দুটো কলিঙ্গতা আছে, আর মাইনর পিলার রক এডিট কত আছে? 6টা আছে। ঠিক আছে, এগুলো পরে পেয়ে যাবি সব। এবার আমরা বেসিক্যালি এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে পাথরের উপর যে লেখা, এইগুলো কোন ল্যাঙ্গুয়েজে লেখা? এগুলো বেসিক্যালি 3টে ল্যাঙ্গুয়েজে পায়। আগে শুনে রাখ, তোরা পেয়ে যাবি সব। তা কী প্রাকৃত, গ্রিক আর আরামিক, এই 3টে ল্যাঙ্গুয়েজে লেখা। ঠিক আছে, এই পাথরের উপর লেখা ল্যাঙ্গুয়েজটা। আর স্ক্রিপ্টগুলো যেগুলো থাকে, এটা ব্রাহ্মণী, খরষ্টি, গ্রিক আর আরামিক। ঠিক আছে, এই 4টে স্ক্রিপ্টে লেখা এটা। ঠিক আছে, বুঝেছি? আর এই যে স্ক্রিপ্টে লেখা না, এবার এগুলো পাওয়া কোথায় যায়? এটা আমাদের ভারত ও তার আশেপাশে অঞ্চল, বেসিক্যালি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, তারপরে হচ্ছে তোর পাকিস্তান, আফগানিস্তান, এইসব এরিয়ায় এই রক এডিটগুলো পাওয়া যায়। ঠিক আছে, এই যে রক এডিটগুলো থেকে আমরা অশোক সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারি, তাই না? তার ধর্ম সম্বন্ধে জানতে পারি, তার শাসন ব্যবস্থা সম্বন্ধে জানতে পারি, যে আমরা যখন এগুলোকে খোদাই করেছি। এই রক এডিটগুলো প্রথম খোদাই করেছিল কে? এই রক এডিট, পিলার এডিট, এগুলো খোদাই করেছিল কে? 1837 সালে কে? জেমস প্রিন্সেপ, তাই না? পাঠোদ্ধার করেছিল, তাই না? নেক্সট, এবার এই পার্থক্যটা, তাই না? তা এবার অশোকের কিছু এখানে কোয়েশ্চেন দেয়, যেমন অশোক নামটা কোন ইনস্ক্রিপশন থেকে পেয়েছি। আর আমরা কি বলছি যে ইনস্ক্রিপশন কত হচ্ছে 14+2, এটা হচ্ছে মেজর ইনস্ক্রিপশন। আর মাইনর রক এডিট, মেজর রক এডিট কত? 14+2, দুটো কলিঙ্গতে, আর 14টা এরকম। আর কী বলেন, আর বাকি হচ্ছে কত? মাইনর রক এডিট কত হচ্ছে? 6টা। ঠিক আছে, এই যে রক এডিটগুলো আমরা এক এক করে দেখবো, তার আগে জেনে নেব যে রক এডিটে কী ব্যাপারগুলো আছে। ঠিক আছে, তো রক এডিটে প্রথম হচ্ছে যে
অশোক যে নামটা আমরা পাচ্ছি না, এটা মাত্র সাউথ ইন্ডিয়ার আমরা কিছু রক এডিট থেকে পাওয়া যায়, ঠিক আছে। যেমন মাস্কি, তারপরে হচ্ছে গুজারা, তারপরে হচ্ছে ব্রহ্মগিরি। মাস্কি আমাদের গুজারা এমপি, ব্রহ্মগিরি কর্ণাটক, আর নিতুয়ার NETTUAR নিতুয়ার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এইগুলো থেকে আমরা অশোকের নামটা জানতে পাই। তো অশোকের আরেকটা হচ্ছে এমপি আমরা তো পড়লাম, তাই না? এগুলো থেকে আমরা অশোকের নামটা অশোক জানতে পারি। বাদ বাকি কোথাও আর অশোকের নামটা অশোকের নেই। ওগুলো সব কি লোক আছে না প্রিয়দর্শী হিসাবে ডিকোড করা আছে। তা আমরা এখান থেকে একটা ধারণা আছে যে অশোকের যে অশোক নামটা সেটা সাউথ ইন্ডিয়ান লোকেরাই বলতো, বুঝতে পেরেছো? তারাই অশোককে অশোক হিসাবে বলতো, এসব অশোক যে আমরা বলি। কিন্তু নর্থ ইন্ডিয়ান যেসব ইনস্ক্রিপশনগুলো পাই সেগুলো থেকে অশোকের নাম আমরা পাওয়া যায় না, সেখানে সব প্রিয়দর্শী হিসাবে তাকে পাওয়া যায়। এই যে ইনস্ক্রিপশন, এই যে পিলার, এগুলো থেকে আমরা কি জানতে পারি নিস তো? আমরা মৌর্যদের শাসন ব্যবস্থাটা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সেটাও জানতে পারি, তাই না? আমরা কর্ণাটকে পিলার পাচ্ছি, ইনস্ক্রিপশন পাচ্ছি, আমরা আফগানিস্তানে পিলার পাচ্ছি, এখানে মানে এত দূর ধরেও সাম্রাজ্য বিস্তার ছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা কি পাচ্ছি এবার প্রিয়দর্শী নামটা আমরা কোথায় পাচ্ছি, তাই তো? তো আমরা লিখবো প্রিয়দর্শী নামটা, উদার লিখব দ্য নেম অফ প্রিয়দর্শী ডিরাইভ ফ্রম ভাবরু ইনস্ক্রিপশন। ভাবরু, BHABRU, এই ভাবরু ইনস্ক্রিপশন থেকে আমরা অশোকের প্রথম এই প্রিয়দর্শী নামটা পাই, বুঝতে পারলি তো? অশোকের প্রথম এই প্রিয়দর্শী নামটা পাই ভাবরু ইনস্ক্রিপশন থেকে, ঠিক আছে। আর এখানে আমাদেরকে কি জানতে হবে, আর একটা আছে কান্দাহার রক ইনস্ক্রিপশন। এখানে ডবল ল্যাঙ্গুয়েজ, বাই ল্যাঙ্গুয়েজে আছে, মানে দুটো ল্যাঙ্গুয়েজে ইনস্ক্রিপশন এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ইম্পর্ট্যান্টটা জেনে রাখতে হবে এই পয়েন্টটা। এই যে 14টা মেজর রক এডিট, 14 মেজর রক এডিট, তাই না? এটা আমাদের জানতে হয়। এই 14টা 8টা জায়গায় 14টা রক এডিট আছে, 8টা জায়গায় এই 14টা মেজর রক এডিট আছে। 8টা জায়গায় কোথায় কোথায়? মানে গ্রিনার, জেগুড্ডা, তারপরে হচ্ছে ধৌলি, কলসি, KLSI কলসি, মনসিহারা, সোপারা, ইয়ারাগুড়ি, তারপরে লিখব শাহবাজ গ্রাহি। এই যে 8টা জায়গায় মেজর আমরা কি পাচ্ছি, 14টা ইনস্ক্রিপশন পাচ্ছি 8টা জায়গায়। এই যে 14টা ইনস্ক্রিপশন পাচ্ছি 8টা জায়গায়, তাই না? তার মধ্যে রক এডিট 1-এ আমরা কী পাচ্ছি জেনে নেব। দেখ, আমরা মেজর জিনিসগুলো এখানকার অনেক কিছু লেখা আছে, তার মধ্যে ইম্পর্টেন্টটা আমরা জেনে নিই, যেটা হিসেবে বা কোনো পরীক্ষার এক্সপার আসতে পারে, যে এটা কোথায় লেখা আছে। 1 নম্বর রক এডিটে প্রহিবিশন অফ অ্যানিম্যাল স্যাক্রিফিস, মানে কি পশু হত্যা বন্ধ করতে হবে, এই কথা আমরা জানতে পারি। 2 নম্বর রক এডিট কী আছে, কী আছে ডেপিস মেজার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, বুঝতে পেরেছিস? মানে কি সমাজের কল্যাণ, হ্যাঁ, আর পরিমাপ সম্বন্ধে এখানে দেওয়া আছে। এখানে একটা কথা বলা আছে, এখানে বলা আছে যে মেনশন করেছে ওই স্থানের জায়গা, এখানে চোলা, এখানে লিখে রাখবে চোলা, পান্ড্যাস, সাতেপুত্র আর কেরালা পুত্র, এই 4টে জায়গায় সাউথের কথা বলা হচ্ছে। কি কি না, চোলা, পান্ড্যাস, সাতাপুত্রস আর কেরালা পুত্রস। তো একটা কোয়েশ্চেন BCS মেন্সে দিয়েছিল যে কোথাকার কথা বলা নেই 2 নম্বর ইনস্ক্রিপশনে, মেন্সে দিয়েছিল এটা, বুঝতে পেরেছি? এই 4টে জায়গার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ার মেনশন মানে প্লেস বা 4টে জায়গার এখানে কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে এখানে 3 নম্বরে কী হচ্ছে না, রেসপেক্ট ব্রাহ্মণদের রেসপেক্ট কথা বলা হচ্ছে। 5 নম্বর রক এডিটে কি ইল্ডার্সদের রেসপেক্ট করতে বলা হচ্ছে, প্লাস নন ভাইলেন্স অফ অ্যানিমেলস। এখানে অ্যানিমেলদের সাথে নন ভাইলেন্স মানে কি, তাদের ভাইলেট একের সাথে 4-এর একটু পার্থক্য আছে। ওখানে মানে কি ওখানে বলি দিতে বারণ করেছে, আর এখানে কি বলেছে নন ভাইলেন্স, তাদেরকে আঘাত করতে বারণ করা হয়েছে 4 নম্বরে, বুঝতে পারলেন। 5 নম্বরে অ্যাপয়েন্ট অফ ধর্ম মহামাত্রস অ্যান্ড দেয়ার ডিউটিস, মানে ধর্মমাত্রসকে অ্যাপয়েন্ট আর তাদের ডিউটিসের কথা বলা হয়েছে। 6 নম্বর অর্ডার দেওয়া ধর্ম মহামাত্রস ও ধর্মমধ্যে অর্ডার্সের কথা বলা হয়েছে। 7 নম্বর নিড ফর টলারেন্স অ্যামং অল রিলিজিয়াস সেক্ট, মানে কি সব ধর্ম বজায় থাকবে, এখানে সব ধর্মকে নিয়ে কথা বলা হয়েছে। তারপর 8 নম্বর ধর্মযাত্রা, ঠিক আছে। আর এই ধর্মযাত্রা মানে যেখানে যেখানে যাচ্ছে ধর্মযাত্রা করতে, তাই না, সেই কথা বলা হচ্ছে। আর এখানেই অশোক ভিজিট, এই থেকে আমরা বুঝতে পারি, এই যে রক এডিট থেকে বুঝতে পারি যে অশোক কোথায় বোধি ট্রি ভিজিট করেছিল। 8 নম্বর এটা কোয়েশ্চেন এসেছিল, 8 নম্বর রক এডিট থেকে আমরা বুঝতে পারি যে অশোক কি না বোধি ট্রি কী করেছিল, ভিজিট করেছিল, বোধি ট্রি যেখানে ও লাভ করেছিল গৌতম বুদ্ধ, তাই না। তারপর 9 নম্বর এডিটে কী আছে, ডিসকার্ডিং অফ কি মিনিংলেস সেরেমনি অ্যান্ড রিচুয়ালস, মানে আমাদের যেসব মিনিংলেস রিচুয়ালস আছে যেগুলো নিয়ে কোনো কাজ নেই, যেসব মানে কী হলো ওগুলোকে মানে বাদ দিয়ে দেওয়া, তাই না। রিচুয়ালস মানে কি আমাদের রীতিনীতিগুলো, যেগুলো পুরাতন খারাপ রীতিনীতি সেগুলোকে বাদ দিয়ে দেওয়া।
তারপরে ইউ পঙ্কের মানে কি যুদ্ধ ফুদ্ধ না দিয়ে পরে ধর্মকে দিয়েই বিস্তার করা, তাই না? তারপরে এক্সপ্লেনিং অফ ধর্ম পলিসিকে এক্সপ্লেন করা। আর তারপরে হচ্ছে অ্যাপিল টু অল রিলিজিয়াস সেক ফর টলারেন্স, মানে কি এটা হচ্ছে সব ধর্ম সহিষ্ণুতা, তাই না? তারপরে হচ্ছে তোর 13 নম্বরে কলিঙ্গ ওয়ার, আর কলিঙ্গ ওয়ার 13 নম্বরে এখানে কলিঙ্গ ওয়ার সম্বন্ধে জানতে পারি। আর এটাই সব থেকে বড় ইনস্ক্রিপশন, তাই না, রক এডিটের মধ্যে। আর এখানে অ্যান্টিকোস আর টলেমির কথা জানতে পারি এই ইনস্ক্রিপশন থেকে। আমরা অ্যান্টিকোস আর টলেমির কথা জানতে পারি যে তারা আমাদের এখানে এসেছিলো, তাই না? অ্যান্টিকোস আমরা আগে পড়লাম, তাই না, এই ইম্পর্টেন্ট রুলারে পড়লাম না। আর 14 নম্বর ইনস্ক্রিপশনে পিপল, এখানে কি নেচার অফ অল রক এডিট, প্রত্যেকটা রক এডিটের নেচার সম্বন্ধে বলা আছে। আর কি বলা আছে এখানে, মানে পিপলদেরকে ইন্সপায়ার করা যে রিলিজিয়াস লাইফে যেন তারা বিশ্বাসী রাখে, তাই না? আর মাইনর রক এডিটের মধ্যে অনেক জায়গা আছে, যেমন মাস্কি আছে, কান্দাহার আছে, তারপরে আমরা পড়লাম এই নিতুর আছে, তাই না? মানে অনেক আমাদের কি আছে না মাইনর। আর যেই দুটো বলেছিলাম কলিঙ্গতে, সে কলিঙ্গ দুটোর মধ্যে একটা আমরা দুটো যে 14 এটা হলো, আর প্লাস দুটো কলিঙ্গ। এই যে দুটো কলিঙ্গতে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলিঙ্গ এডিট, রক এডিট 1 কলিঙ্গ, তাই না? আর একটা রক এডিট 2 কলিঙ্গ। এই যে রক এডিট 1 কলিঙ্গ, সেখানে বলা হচ্ছে অল মেন আর হিজ চিলড্রেন, টকস অ্যাবাউট মহামাত্র। বলেছে না সব চিলড্রেনই আমার সন্তান, তাই না? এই কথাটা কলিঙ্গর কিসে বলা আছে, রক এডিট 1-এ বলা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেছে, ইনস্ক্রিপশন হয়ে গেছে, তাই না? আমাদের রক ইনস্ক্রিপশন হয়ে গেছে। আর আমাদের রক ইনস্ক্রিপশনের পর আমরা কিসে চলে যাবো না, আমরা পপুলার আর্টে চলে যাবো। এই পপুলার আর্টে আমরা এখানে পটারি পাবো আর কেপস তো আমরা জানলাম, ঠিক আছে? আমরা পটারি জানতে হবে। সেই সময় কী হচ্ছে না, লিখবো এই পটারিতে লিখবো NBPW, নর্থ ব্ল্যাক পলিশ ওয়্যার, নর্থ ব্ল্যাক পলিশ ওয়্যার যে পটারিটা পাওয়া গেছে, ও মানে এখনও সেটা আছে, মানে কি কালো পলিশ একটা পাত্র পাওয়া গেছে। পটারি মানে কি মাটির পাত্র, কালো পলিশ, হেভি, মানে কি ওটাকে ব্রাউন চকচক করে যেটা, ঠিক আছে? পিলারগুলো তাই পাওয়া গেছে, পলিশ, বুঝতে, পলিশ যুক্ত এখনও আছে চকচক, বুঝতে পারলে, গ্রো পলিশ যেটাকে বলছে। তো NBPW, নর্থ ব্ল্যাক পলিশ ওয়্যার, যে পটারি ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে এই সময়। আর এই সময় যেগুলো মানুষেরা আর কি তৈরি করছে, এখানে বিভিন্ন স্ট্রাকচার মূর্তি তৈরি করছে মানুষেরা এই সময়। এই যে পপুলার আর্টের মধ্যে মানুষেরা এখানে কি ইয়াক্স আর ইয়াকশনির মূর্তি তৈরি করছে প্রচুর, সে তাদেরকে পূজাও করছে, বুঝতে পারলে? আমরা লিখে রাখতে পারবো যে পপুলার আর্টে যা কি স্ট্রাকচার অফ ইয়াক্স আর ইয়াকশনি সম্বন্ধে তোরা জানিস, আমি বলে গেছি, তাই না? ইয়াক্স আর ইয়াকশনি করে গেছি, তাই না? এগুলো বিদেশা, পাটনা, মথুরা এইসব বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে এইসব সব জিনিসগুলো গ্রো পলিশ ছিল এই সময়, বুঝতে পারলি? গ্রো পলিশ মানে সবসময় চকচক করতে এগুলো, এবং অ্যাট প্রেজেন্ট যেগুলো আছে সেগুলো চকচক করে, বুঝতে পেরেছিস তো? মানে এতটাই ছিল, ঠিক আছে? পিলার বল এবং স্তূপ বল। তা আমরা বুঝতে পেরেছি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কী কী পড়তে হবে, কী করতে হবে না, ঠিক আছে? চল।